সিমেন্ট। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। বাজেট ভাবনা নিয়ে আলোচনা আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি এবার শুরু করতে চাই মোয়াজ্জেম হোসেন আপনাকে দিয়ে। সেটা হচ্ছে এই যে আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম গুলো করার কথা বললেন, যেগুলো কিছুটা সিপিডিও বলেছে, তারা বলছে 7টা একটা কমিশন করার জন্য, যেমন পরিসংখ্যান কমিশনের মধ্যে বলছেন। এগুলো আমরা সেই সুশাসনের কথা তো সেই রানী ভিক্টোরিয়া যখন ভারতবর্ষে এসেছিলেন সেই সময় তার যে প্ল্যাকটা আছে সেখানে উল্লেখ করা আছে গুড গভর্নেন্স, চলে আসছে, সুশাসন তো পাচ্ছি না। সেটাতে পলিটিক্যাল উইলের একটা বড় অভাব আছে বলে অনেকে মনে করেন। মূলত পলিটিক্যাল উইল এবং ব্যুরোক্রেসির স্ট্রাকচারটা চেঞ্জ করা, সেই সমস্ত ব্যাপারে কি আমরা অ্যাড্রেস করছি কিনা সরকারের তরফ থেকে? পলিটিক্যাল উইল তো আপনাকে থাকতেই হবে, এই বিষয়ে তো দ্বিমত রাখার কোন স্কোপ নেই। পলিটিক্যাল উইল থাকতে হবে। মৌখিকভাবে সরকার তো বলছেন তার পলিটিক্যাল আছে। এখন ইনস্টিটিউশন কমিশন করলে তো, ইনস্টিটিউশন সেট আপ করলে তো হবে না, ইনস্টিটিউশন প্রপারলি ম্যানিং তো করতে হবে আপনাকে। ইফ ইউ হ্যাভ, আমি ইনস্টিটিউশন করলাম, কিন্তু ইনস্টিটিউশনগুলি এবং সেখানে মেরিট, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এফিসিয়েন্সি, স্কিল, এগুলি ম্যাটার করা উচিত। সেখানে আপনার, আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনার অন্য কোনো এক্সট্রা লয়্যালটি শুড নট ম্যাটার। প্রিসিডেন্স আপনার মেরিট, স্কিল, ব্যাকগ্রাউন্ড, এগুলি যারা, এবং তার ওই গিভেন ফ্রিডম লাগবে তাকে তো করার জন্য। অ্যাকচুয়ালি শুধুমাত্র ইনস্টিটিউশনের জন্য ইনস্টিটিউশন করলে চলবে না, এবং ইনস্টিটিউশন গঠন করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমি একটা রুল বেসড ব্যবস্থা চাই, যে রুলটা স্বচ্ছ হবে, যে রুলটা সিম্পল হবে, ইমপ্লিমেন্ট করা যাবে, এবং সেই রুল ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে আমি কোন রকম ডিসক্রিমিনেশন করব না। একটা বিষয় কি আপনার কাছে মনে হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রসঙ্গ? সেই সুযোগটা ইচ্ছি, স্থানীয় সরকারটা আমার মনে হয় আরো ইম্পর্টেন্ট, সেটা যে এই আঙ্গিকে করা সম্ভব। স্থানীয় সরকারকে করতে হলে আপনার স্থানীয় সরকারের মানে তাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল রিসোর্স মোবিলাইজেশন ক্যাপাসিটি বাড়াতে হবে। যে আমরা কেবলমাত্র কেন্দ্রীয়, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করে স্থানীয় সরকার তার বাজেটারি গ্র্যান্ট সবকিছু এখান থেকে নিয়ে, এটা সম্ভব না। স্থানীয় সম্পদেরও আহরণ করার মতো ক্ষমতা তাকে দিতে হবে, এবং তার রিমুভাল প্রসেস অ্যাকচুয়ালি সেখানে কিন্তু আপনার যদি হুইপ, ক্যারট এন্ড স্টিক দিয়ে শুধুমাত্র হুইপিং করে আপনার করেন, রিমুভ করে দেন, ওগুলিতে স্বচ্ছতা, ওগুলির ক্ষেত্রে ওদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, তাদের লেভেলও বিল্ড আপ করতে হবে। লোকাল তাকে ক্ষমতা দিলে হবে না, তার ক্ষমতা ডিসচার্জ করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে। তবে একটা জিনিস আমাদের দেশে বোধহয় প্রত্যেকটা গভর্নমেন্টই কমিটমেন্ট করেছিলেন, তারা এফেক্ট, এবং কনস্টিটিউশনাল লেখা আছে আমাদের, মানে লোকাল বডিগুলি এফেক্টিভ করা হবে, এটা কনস্টিটিউশনাল ধারাতেই লেখা আছে। প্রত্যেকটা গভর্নমেন্টই নানা কমিটি করছেন, কমিশন করছেন। আমি যতটুকু জানি শামসুল হক কমিশন ছিলেন, ছিলেন রিফর্ম করার জন্য, সবাই বলছেন, কিন্তু ইমপ্লিমেন্ট তো আমরা দেখি। সেটাই বাংলাদেশের মূল সমস্যা, ইমপ্লিমেন্টেশন। এটা আমার বরাবর বলে আসছি। মামুন রশিদ যে কথা উনি বলছেন যে এখন সরকারের সামনে এমন একটা সময় আছে যেখানে পলিটিক্যাল অপোজিশন অলমোস্ট নেই বললেই চলে, ফলে এরকম ক্ষেত্রে বাজেট বাস্তবায়ন, সুশাসন কায়েম, এগুলো অনেক সঙ্গে। আপনি কি মনে করেন যে ওভারঅল যে গভর্নমেন্টের যে স্ট্রাকচার রয়েছে, গভর্নমেন্টের যে অ্যাটিটিউড রয়েছে, তাতে সেগুলোর আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা? কারণ 2000 আপনি নিজে শুরুতে বলেছেন যে 12 সালের পরে সরকারের এনার্জি ডাইভার্টেড হয়ে গেছে, কিংবা হতে হয়েছে, কিংবা করা হয়েছে। সেখানে কোথায় গেল এনার্জি? এনার্জিটা গেল বিরোধী দলকে ঠেঙানো, তাই না? এবং যেটা আমরা বলেছি, একটা পুলিশি রাষ্ট্র সৃষ্টি করা, অনেকগুলো প্রেসার গ্রুপের কাছে নতজানু মনোভাব প্রকাশ করা, কিংবা নতজানু হয়ে যাওয়া। দেখছি তো আমরা অনেকগুলো বিচার হচ্ছে না, কিভাবে হচ্ছে জানি না। তবে একটা ভালো দিকও আছে, যেটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, যে আগে আবার বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব কথা যেটা বলা হচ্ছে, যে বড় বড় প্রকল্প যেগুলো আপনি দেখেন, এই যে এত যানজট, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঢাকা শহরে, তারপরেও 6.51% প্রাক্কলিত যে গ্রোথ বলা হচ্ছে এই বিদায়ী অর্থ বছরে, নট ব্যাড। তাহলে এটা যদি দূর করার পথ কি? দূর করার 4টা পথ আছে। একটা পথ কি, যে আমার যদি দুর্নীতি দূর করতে পারতাম, বলা হয়ে থাকে জনপ্রিয়ভাবে, যে আমার 1-2% আরো গ্রোথ বেড়ে যেত। আরেক জায়গায় বলা হচ্ছে যে নারী, সক্ষম নারীদের মধ্যে, কর্মক্ষম নারীদের মধ্যে মাত্র 34% তারা কর্মক্ষেত্রে এখন প্রবেশ করতে পেরেছে। সক্ষম পুরুষদের মধ্যে প্রায় 82% কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। নারীটা যদি পুরুষের লেভেলে আনতে পারি আমরা, এখানে আমাদের জিডিপি গ্রোথ হয়ে যাবে আরো 1 থেকে 2%।
তারপরে বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং যেভাবে করছি, যে সমস্ত আমরা অবদান রাখছি অর্থনীতিতে কিংবা সামাজিক প্রগতিতে, কিন্তু এটা বেসিক অ্যাকাউন্টিং কিংবা স্ট্যাটিস্টিক্স ক্যাপচার করতে পারছে না, তার মাধ্যমে আমার বড় যেতে পারে। আরেকটা বলা হচ্ছে যে গ্রোথকে ইম্প্যাক্ট করতে পারে, ব্যবসার দ্বারকে উন্মুক্ত করে দিতে পারে, বিনিয়োগের দ্বারকে উন্মুক্ত করে দিতে পারে। দুইটা জিনিস, একটা হচ্ছে পলিসি রিফর্ম, ইনস্টিটিউশনাল রিফর্ম, আরেকটা কি হচ্ছে বড় বড় গ্রোথ ইম্প্যাক্টিং প্রজেক্ট গুলোকে বাস্তবায়নকে ত্বরান্বিত করা। সেটাকে আমরা দেখেছি একটা হাতির ঝিল অনেকভাবে যানজটকে সমাধান করার চেষ্টা করেছে সহনীয়ভাবে। এই যে আমাদের ফ্লাইওভার গুলো হচ্ছে, এটা যদি তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের মেট্রো রেল, আমাদের 4 লেন, আমাদের এগুলোর ইম্প্যাক্ট একটা পজিটিভ। আমি আমাদের প্রায় সময় একেবারে শেষ। ডক্টর আহসান এইচ মনসুর, যে কথা মামুন রশিদ বলছিলেন আর যে কথা মোয়াজ্জেম হোসেন বলছেন, সবাই বলছেন যে দুর্নীতি দমন, নারীর ক্ষমতায়ন, অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি করা এবং ইম্প্যাক্ট তৈরি করা, গ্রোথ। এর বাইরে আর কোনো কিছু আছে কিনা আপনার কাছে মনে হয় যেগুলো আগামী বাজেটে সরকার নজর দিতে? আমাদের সমস্যাগুলো তো চিহ্নিত, সমস্যা নতুন করে চিহ্নিত করার কোনো কারণ নাই। কাজেই এখন সময় হচ্ছে অ্যাক্ট অন দ্য প্রবলেমস। এবং আমি মনে করি যে সুযোগ সরকারের হাতে এসেছে। এতদিন পর্যন্ত যে কারণে তাদের ফোকাসটা শর্ট টার্ম পলিটিক্যাল ম্যানেজমেন্টের দিকে ছিল, ইকোনমিক ম্যানেজমেন্ট থেকে সরে এসেছিল একটা হাইয়েস্ট লেভেলে, সেটা এখন যদি ফেরত যায় অন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ইস্যুতে, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই মোমেন্টাম পেতে পারি। এক নম্বর হচ্ছে যে বড় বড় ইনিশিয়েটিভ, যেমন বিগ বি ইনিশিয়েটিভ অর লুক ইস্ট পলিসি আসছে জাপান থেকে, চায়না থেকে আমরা BICM ইনিশিয়েটিভ আছে, ইন্ডিয়ার মোদী সরকার নতুন নতুন প্রস্তাবনা নিয়ে আসছে, যেগুলো সবগুলো কিন্তু পজিটিভ। আমরা যদি এই 3-4টা বিদেশি এই ইনিশিয়েটিভ গুলোকে বাস্তবায়ন করতে পারি, যে সরকারের হাতে 22টা স্পেশাল ইকোনমিক জোনসের আছে, প্রস্তাবনা আছে, এই 22টাকে যদি আমরা কাজ শুরু করতে, মাটি ফেলা শুরু করতে পারি, তাহলে আমি কিন্তু বলবো যে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং আমি একটা জিনিসের প্রতি সরকারকে শুধু বলবো, অন্য গভর্নেন্স করুন না করে ইকোনমিক গভর্নেন্সের দিকে চলতে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, যারা মোয়াজ্জেম হোসেন এবং মামুন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ প্রিয় দর্শক, আপনাদেরকে শেষ করতে চাই বলে যে সৌভাগ্যের রজনী, সবে বরাত আজ। ফলে এই রজনীতে আমরা এখানে যারা আলোচনা করলাম তাদের সবারই একটা প্রত্যাশা, অর্থনৈতিক সুশাসনটা অন্তত নিশ্চিত করতে হবে। সেই প্রত্যাশাটা যারা মানুষের ভিতরে যারা শাসন করেন তারা প্রত্যাশা করবেন, এবং পরম করুণাময় তিনিও আমাদের এই প্রত্যাশা পূরণ করবেন। অন্তত পক্ষে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন কায়েমের ভিতর দিয়ে বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে, মধ্য আয়ের পথে এগোনোর যে স্বপ্ন দেখছে এবং মানুষের কাছে অর্থনৈতিক সুফল পৌঁছে দিয়ে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন যেন পূরণ করা হয়। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।